ভারতীয় জনতা পার্টির শ্রীরামপুর সাংগঠনিক জেলার রাজ্যধরপুর জেডপি-2 মন্ডলের যে আজকে পথসভা, সকালবেলা রক্তদান শিবিরের আয়োজন হয়েছিল। সেখানে রক্তদান, জীবনদান, যে সকল ভাইয়েরা রক্তদান, বোনেরা রক্তদান করেছেন, আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিশেষভাবে ওনাদের আমি আমার তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। যে আমরা জানি যে রক্ত কোনো কারখানায় তৈরি হয় না, বা রক্ত কোনো সেভাবে কিন্তু উৎপাদিত হয় না। তাই একটা মানুষের থেকে এক ফোঁটা রক্ত একটা মানুষকে জীবনদান করতে পারে। সেই যে কার্যক্রম সকালবেলা হয়েছে, দ্বিতীয় পর্বের কার্যক্রমের সমাপ্তি হতে চলেছে। অনেক বক্তারা এই শীতের মধ্যে বক্তব্য রাখলেন এবং শেষ মুহূর্তে আমি শেষ বক্তা, আমি বেশি বক্তব্য আমি এখানে রাখবো না। এই ঠান্ডার মধ্যে আমি একটা কথাই বলবো যে এখানে মঞ্চে উপস্থিত ভারতীয় জনতা পার্টির জেডপি-2 এর সভাপতি মাননীয় নরেশ খাঁজি আছেন, মঞ্চে উপস্থিত সাধারণ সম্পাদক জয়ন্ত বাকুলি, আরেকজন সাধারণ সম্পাদক গৌতম মজুমদার, মহিলা মোর্চার সভানেত্রী মিতালি দাস, জেলা কমিটির সদস্য কাকুলি মণ্ডল এবং ভারতীয় জনতা পার্টির ওবিসি মোর্চার জেলার সহসভাপতি অভিজিৎ মণ্ডল, বাপি বলে সবাই জানেন, বাপি মণ্ডল। আগে যারা বক্তব্য রেখে গেলেন এইসব বক্তা, তার মধ্যে বিজয় দা আছেন, মনোজ দা আছেন, আমাদের এখানে পুরনো কার্যকর্তা চন্দন রায়, অনেকে আছেন এবং বুথের অমরনাথ, এই বুথ প্রেসিডেন্ট আছেন অমরনাথ উপাধ্যায়, জগন্নাথ ঘোষ, অনেকেরই নাম আমি হয়তো বলতে পারলাম না। যারা কার্যকর্তার মধ্যে আছেন, এখানে ভরত আছেন, অনেকে আছেন। যেহেতু অনেক রাত হয়েছে, নাম বলতে বলতে অনেকের নাম হয়তো বলা হয়নি। সকলকে আমার পক্ষ থেকে এই অঞ্চলে যাদের মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, যারা রাজনৈতিক কারণে, সামাজিক কারণে এই মঞ্চের সামনে আসতে পারছেন না, এবং কর্মরতা মা ভাই বোনেদের ভারতীয় জনতা ওবিসি মোর্চার জেলার পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, গৈরিক অভিনন্দন দিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। বন্ধুরা, আমরা যে পথসভা করছি, এই পথসভা সারা পশ্চিমবঙ্গ জুড়ে নানা জায়গায় অনুষ্ঠিত হচ্ছে। এই পথসভা নির্বাচনী পথসভা নয়, কিন্তু নির্বাচনের প্রাককালে এই পথসভা আমরা করছি একটাই কারণ, এই পশ্চিমবঙ্গে একের পর এক দুর্নীতির জন্য আমরা এই পথসভাগুলো করছি, হানাহানি রাহাজানির জন্য করছি। কিন্তু আমাদের কিন্তু সেই 9.5 বছরের আগে যে বামফ্রন্ট সরকার ছিল 34 বছরে, সেই বামফ্রন্ট সরকার সম্বন্ধে কিছু বলা দরকার। কিছুদিন আগে আমরা দেখেছি যে বন্ধের সমর্থনে এই কমিউনিস্ট পার্টি ইনকলাব জিন্দাবাদ বলতে বলতে প্রতিটি অঞ্চলে ঘুরে বেরিয়েছেন, এবং ঘুরিয়ে বেরিয়েছেন কাদের সাথে? ওই কংগ্রেসের হাত ধরে তারা ঘুরিয়ে বেরিয়েছেন। এবং তাদের যখন লোক সংখ্যা হচ্ছে না, তাদের সহযোগিতার হাত কে বাড়িয়ে দিয়েছিলেন? এই তৃণমূল হাত বাড়িয়ে দিয়েছিলেন। কেন? তারা জানে 21-এর নির্বাচনে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের বুকে ক্ষমতায় বসছে। আর ভারতীয় জনতা পার্টিকে দুর্বল করার জন্য এই মমতা বন্দ্যোপাধ্যায় ব্লকে নানা জায়গায় ওয়ার্ডে ওই তৃণমূল কর্মীদের, যাদের হচ্ছে সকালবেলা তৃণমূল করেন, বিকেলবেলা সিপিএম করেন, রাত্রেবেলা কংগ্রেস করেন, এইভাবে রাজনীতিটা করেন, তাদের বলা হলো ওই সিপিএম এর মিছিলে ভিড় করো, সিপিএম কে মজবুত তৈরি করো। যে সিপিএম কে সামনে এগিয়ে দিতে পারো, তাহলে আগামী দিনে ভারতীয় জনতা পার্টির যেই তো ঝড় উঠছে, সেই ঝড়টাকে থামাতে একমাত্র সিপিএম কে দ্বিতীয় দল হিসাবে পশ্চিমবঙ্গে তাকে আনতে হবে। পশ্চিমবঙ্গের মানুষ দেখছে
পশ্চিমবঙ্গের মানুষ জানছে। আজকে চিন্তা করতে হবে, আজকে 34 বছরে বামফ্রন্টের কথা ইতিহাস জানতে হবে। যেই বামফ্রন্টরা আজকে মিছিল করছেন, মিটিং করছেন, তারা বলছেন তৃণমূলের পরিবর্তে নাকি এই বামফ্রন্টরা নাকি পশ্চিমবঙ্গের ক্ষমতায় বসবে। আমি একটা কথা বলি বন্ধু, 34 বছরে মানুষ আপনাদের কিন্তু ভুলে যায়নি। দেখেছি বাবার সামনে মেয়েকে ধর্ষিত হতে দেখেছি, ভাইয়ের সামনে বোনকে ধর্ষিত হতে দেখেছি, একের পর এক ধর্ষণ কাণ্ড দেখেছি। আর পশ্চিমবঙ্গে অনেকেই জানেন বানতলা বিরোধীতে একের পর এক মেয়েরা যখন ধর্ষিত হয়েছিল, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতিবাবু। অনেকে বলেন, সিপিএম এর নেতারা বলেন তিনি নাকি মহান ছিলেন জ্যোতিবাবু। অনেক যারা আছেন রাজনীতি করেন না, সেই রাজনীতিক যারা রাজনীতিতে যারা নাকি ভোট শুধু তারাও বলতে বলেন যে পশ্চিমবঙ্গের ভারতবর্ষের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী নাকি ছিলেন জ্যোতিবাবু। সেই জন্য বানতলা বিরোধীতে যখন ধর্ষণ হয়েছিল, এই জ্যোতিবাবু কি বলেছিলেন? জ্যোতিবাবু বলেছিলেন এমনটা হয়ে থাকে, একজন শিক্ষিত বরিষ্ঠ মুখ্যমন্ত্রী তার কাছে আশা করা যায় না। তিনি বলেছিলেন যে এমনটা হয়ে থাকে। পশ্চিমবঙ্গের মানুষটা দেখেছে, পশ্চিমবঙ্গের মানুষ 34 বছরে এই ঘটনা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছিল। আপনারা নিশ্চয়ই জানেন সুশান্ত ঘোষ যিনি বামফ্রন্টের মন্ত্রী ছিলেন, তিনি তার এলাকায় সেই যে কঙ্কাল কাণ্ড করেছিলেন, হাজার হাজার মাটি থেকে কঙ্কাল উঠেছিল, পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে না। আমরা ভুলিনি বন্ধু নানুরের সেই ঘটনা, যেই নানুর অঞ্চলে যেইখানে নাকি বিজেপি করার অপরাধে একজন মুসলিম ভাই তিনি বিজেপির ঝান্ডা ধরেছিলেন বলে তাকে যখন নিঃসন্দেহভাবে মারা হচ্ছে, তার স্ত্রী তার মেয়েরা বলছে যে বাবু আমার বাবাকে মাইরা ফেলাই দেবো, আমার বাবাকে বাঁচাও। তখন কি করেছিল সিপিএম নেতারা? তাকে ছাড়েনি, তাদের মা এবং মেয়েদের তাকে বিবস্ত্র করে দেওয়া হয়েছিল। তারা লজ্জা নিবারণের জন্য পুকুরের মধ্যে শীতের মধ্যে জলে ডুবেছিল, তারা ইজ্জত বাঁচাবার জন্য। তারপরে দেখা গেল কি ওই বিজেপির কলেনি মুসলিম ভাই তাকে খুন করেছিল, এই বামফ্রন্টটা খুন করেছিল। নানুরের ঘটনা মানুষ ভুলেনি। আপনারা নিশ্চয়ই জানেন নিরুপম সেনের কথা, যিনি বামপন্থীদের নেতা। বামপন্থী একটা পেজ আছে, সেখান থেকে কিছুদিন আগে দেখলাম তারা কি করেছে, ফেসবুকে পোস্ট করছেন পশ্চিমবঙ্গের 3 জন নেতা, মহান নেতার নাম দিয়ে। একজন দুটো ছবি দিয়েছেন, তিনি হচ্ছেন বিমান বাবু। আরেকজনের ছবি দিয়েছেন নিরুপম সেন, আরেকজনের ছবি দিয়েছেন তিনি হচ্ছেন কে, অসীম দাশগুপ্ত। কিন্তু আমি বলি ওই যে নিরুপম সেন তিনি কি করেছিলেন? তিনি সাইবারির হত্যাকাণ্ড করেছিলেন, যেখানে মায়ের সামনে ছেলেকে হত্যা করা হয়েছিল, হত্যা করে তার রক্তমাখা ভাত তার মাকে খাওয়ানো হয়েছিল। পশ্চিমবঙ্গের মানুষ দেখেছিল। আর কাদের মারা হয়েছিল? ওই কংগ্রেসি ফ্যামিলিকে, ওই কংগ্রেসি পরিবারকে খুন করা হয়েছিল, তার রক্তমাখা ভাত তার মাকে খাওয়ানো হয়েছিল। পশ্চিমবঙ্গের মানুষ দেখেছিল। আর কংগ্রেসি যারা বন্ধুরা আছেন, যারা কংগ্রেস করেন, যারা কংগ্রেসকে ভালোবাসেন, সেই কংগ্রেসি নেতাদের প্রশ্ন করুন, ওই যে যখন সাইবারিতে সেই কংগ্রেসি ফ্যামিলিকে যখন তার ছেলেকে হত্যা করে তার মাকে রক্তমাখা ভাত খাওয়ানো হয়েছিল, তখন এই কংগ্রেসীদের যখন হত্যা করা হচ্ছে, সেই কংগ্রেসীরা আজকে সিপিএম এর হাত ধরে ভোট চাইছে, সিপিএম এর সাথে জোট বাঁধছেন। লজ্জা লাগে না বন্ধু? কংগ্রেসি বন্ধুরা, কংগ্রেসি নেতারা, আপনাদের লজ্জা লাগে না? আপনাদের ষোলজন যখন শহীদ হয়েছিল এই পশ্চিমবঙ্গ কলকাতা, সেই শহীদকে কে চুরি করেছিল? সেই শহীদদের চুরি করেছিল এই মমতা বন্দ্যোপাধ্যায়। 21শে জুলাই আপনারা নিশ্চয়ই জানেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই ঘটা করে শহীদ দিবস পালন করে। সেই শহীদরা কারা? তারা কিন্তু তৃণমূলের ছিলেন না, তারা ছিলেন কংগ্রেসীদের হচ্ছে শহীদ। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কি করছেন? শহীদদের নাম করে 21শে জুলাই নির্বাচন করছেন, তিনি জনসভা করছেন। আর ওই 21শে সেই জনসভাতে তিনি কি করছেন? একবারে 16 জন শহীদের কোনো স্মৃতির উদ্দেশ্যে কোনো বক্তব্য রাখছেন না। তিনি না করছেন কোনো শহীদদের প্রতি তার হচ্ছে সমবেদনা, তিনি নির্বাচনী প্রচার করছেন ওই মঞ্চ থেকে, আর ডিম ভাতের উৎসব করছেন। পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে এগুলো। আজকে চিন্তা করতে হবে, আজকে পশ্চিমবঙ্গের 34 বছর যখন বামফ্রন্টের হয়েছে কথা, পশ্চিমবঙ্গে যখন একের পর এক দুর্নীতি, যখন পশ্চিমবঙ্গের মানুষ দেখলো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু যখন পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী ছিলেন, তার পুত্র চন্দন বসু 800 টাকার মাইনায় বেতনে চাকরি করত। সেই চন্দন বসু 8,000 কোটি টাকার মালিক কি করে হলো, সাধারণ মানুষ তখন দেখেছিল। আর পশ্চিমবঙ্গের মানুষ সেইখান থেকে উদ্ধার পাওয়ার জন্য এবার আজকে চিন্তা করতে হবে। আজকে পশ্চিমবঙ্গের বুকে একের পর হানাহানি আমরা কিন্তু দেখেছি 34
৩৫ বছরে। আজকে অনেকেই জানে, যেমন মরিচঝাপির ঘটনা, এটা জানা দরকার। যারা বামপন্থীরা আছেন, যারা অনেকে গর্তে ঢুকে আছেন, যাদের দেখা যায় না, তাদের আপনারা প্রশ্ন করুন। যারা কংগ্রেসীরা ওই কংগ্রেসীদের হাত ধরে সিপিএমরা ঘুরছেন, আমি প্রশ্ন করবো কংগ্রেসীদের সিপিএমদের বিশেষ করে প্রশ্ন করছি, মরিচঝাপির ঘটনা পশ্চিমবঙ্গের মানুষ ভোলেনি। আজকে আপনারা প্রশ্ন করতে পারেন, মরিচঝাপি আজকে চিন্তা করবে, আজকের দিনে 31শে জানুয়ারি, আজকে মরিচঝাপি দিবস। আপনাদের এটা জানতে হবে, এই মরিচঝাপি দিবস কেন পালিত হচ্ছে আজকে 31শে জানুয়ারিতে? এই মরিচঝাপিটা কি ছিল? আজকে বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে যেই সব উদ্বাস্তু হিন্দুরা পশ্চিমবঙ্গ ভারতবর্ষে এসেছিলেন, তারা দণ্ডকারণ্যে থাকছিলেন। সেই দণ্ডকারণ্যটা কি? সেই দণ্ডকারণ্যটা হচ্ছে কর্ণাটক নিয়ে, অন্ধ্রপ্রদেশ নিয়ে, উড়িষ্যা নিয়ে, পশ্চিমবঙ্গ নিয়ে একটা বনাঞ্চল, যেখানে মানুষ বাস করে না, সেখানে বাঘ সাপ বাস করে, সেখানে সব হিন্দু সেই শরণার্থীরা তারা ভারতবর্ষে এসে বাস করছিলেন। আর পশ্চিমবঙ্গের তখন মন্ত্রী কে ছিলেন? রাম চট্টোপাধ্যায়কে রাম চ্যাটার্জি বলে জানেন। তিনি গেলেন, গিয়ে সেই উদ্বাস্তুদের বললেন, তোমরা ওইখানে বাস করো না, তোমরা আসো সুন্দরবন অঞ্চলে, সেই মরিচঝাপিতে এসে বসবাস করো। তাদের তো বললো, তোমাদের জায়গা করে দিচ্ছি। সেই মরিচঝাপি অঞ্চল, যেটা সুন্দরবন অঞ্চল, বাঘে এবং শেয়ালে বাস করে, সেখানে মরিচঝাপি অঞ্চলে সেই সব উদ্বাস্তুদের দণ্ডকারণ্য থেকে সেই রাম চ্যাটার্জি এনে বসবাস করার জন্য ব্যবস্থা করে দিলেন। তিনি ব্যবস্থা করেছিলেন। ব্যবস্থা করার পর কি করেছিলেন? সেই উদ্বাস্তু ফ্যামিলিদের বলা হয়েছিল যে আপনারা আমাদের কমিউনিস্ট পার্টির মেম্বার হতে হবে, সদস্য হতে হবে। আর সেই উদ্বাস্তু ফ্যামিলিগুলো কি বলেছিল? যে আমরা আপনাদের কমিউনিস্ট পার্টির কেন কোন রাজনৈতিক দলের আমি সদস্য হব না। তখন আপনারা কি করেছিলেন? আপনাদের পুলিশগুলো, আপনাদের কমিউনিস্ট সেই হারমাতগুলো সেইখানে হামলা করেছিল। সেই মরিচঝাপি সেই হিন্দু উদ্বাস্তুদের উপর সেইখানে 15 থেকে 14 বছর মেয়েদের ধর্ষিত করা হয়েছিল, মা বোনের ইজ্জত নষ্ট করা হয়েছিল, তারপরে তাদের হত্যা করা হয়েছিল। আর সংবাদ মাধ্যমগুলো তারা ঘোষণা করেছিল 100 থেকে 120 জন হত্যা করা হয়েছে তাদের। কিন্তু পরে কি দেখা গিয়েছিল? ওই সুন্দরবন অঞ্চলে নদী থেকে যে দেহগুলো পাওয়া গিয়েছিল, সেখানে 1200 থেকে 1400 দেহ পাওয়া গিয়েছিল। সেই কথা কি পশ্চিমবঙ্গের মানুষ ভুলে যাবে? পশ্চিমবঙ্গের মানুষ ভুলেনি। আজকে পশ্চিমবঙ্গের মানুষ এগুলো দেখতে দেখতে যখন নাকি অভ্যস্ত হয়ে গেছে, তখন এই বামপন্থের বিরুদ্ধে, এই দুর্নীতির বিরুদ্ধে, এই অরাজকতার বিরুদ্ধে, এই নারী ধর্ষণের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের বুকে যেন মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিলেন যে ন্যায়ের পক্ষে এবং বদলা নয় বদল চাই। তাই জন্য পশ্চিমবঙ্গের মানুষ তাকে দুহাত তুলে আশীর্বাদ করেছিলেন। আর পশ্চিমবঙ্গের মানুষ যখন আশীর্বাদ করে তিনি পশ্চিমবঙ্গের ক্ষমতায় বসলেন। আর পশ্চিমবঙ্গের মানুষ কি দেখলেন? যে আমরা কাকে বসালাম? আমরা তো লঘু ডাকাতকে তাড়িয়ে আমরা কালু ডাকাতকে বসিয়েছি। আজকে পশ্চিমবঙ্গের মানুষ হতাশাগ্রস্ত যে আমরা কাকে ভোট দিয়েছি। আজকে আপনাদের চিন্তা করতে হবে যে এই 9.5 বছরে একের পর এক দুর্নীতি, যখন পার্ক স্ট্রিট কাণ্ড যখন হলো, সেই পার্ক স্ট্রিটে যখন নারী ধর্ষিত হলো, মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা মুখ্যমন্ত্রী তিনি কি বলছেন? যে মেয়েটার চরিত্র ভালো ছিল না, তাই ধর্ষণ হয়েছে। আজকে মহিলা মুখ্যমন্ত্রী, তার কাছে আমরা আশা করতে পারি না, তিনি বলছেন মেয়েটার চরিত্র খারাপ ছিল বলে তাই জন্য ধর্ষিত হয়েছে। আজকে পশ্চিমবঙ্গের মানুষ দেখছে এগুলো 9.5 বছরে একের পর এক দুর্নীতি। আজকে মুখ্যমন্ত্রীর পরিবাররা কিভাবে সাধারণ ঘরের মানুষ থেকে আজকে কোটি থেকে 100 কোটি টাকার মালিক হয়ে গেছেন তারা, আজকে পশ্চিমবঙ্গের মানুষ দেখছে। আজকে চিন্তা করতে হবে, পশ্চিমবঙ্গে কি অবস্থায় মানুষ দেখছে যে পশ্চিমবঙ্গটাকে কোথায় নিয়ে গেছে। আজ বামফ্রন্ট সরকার এখান থেকে বিদায় হওয়ার আগে 60,000 কারখানা বন্ধ করে দিয়ে গিয়েছিলেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমি 60,000 কারখানা করবো। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ কি দেখলেন যে আরো 6,000 কারখানা বন্ধ হয়ে গেল। আর 66,000 কারখানা আজকে পশ্চিমবঙ্গের বুকে বন্ধ হয়ে গেছে। আজকে পশ্চিমবঙ্গের মধ্যে হুগলি জেলা, যেটা আমাদের পাট অঞ্চল, যেই সব জুট মিলগুলো আছে, যারা নাকি আমাদের এই পশ্চিমবঙ্গের গর্ব ছিল যে আজকে আমাদের এই হুগলি এবং 24 পরগনা 2 অঞ্চলের জুট মিলগুলো যেভাবে হচ্ছে আমাদের পাট উৎপাদন হতো, চট উৎপাদন হতো, যা বিশ্বের ইতিহাসে একে রেকর্ড করেছিল, সেই কারখানাগুলো একের পর এক বন্ধ হয়ে গেল। কেন বন্ধ করে দিয়েছিল?
ওই বামপন্থীরা বলেছিল আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। করতে করতে একের পর এক কারখানা বন্ধ হয়ে গেল। ম্যানেজমেন্টের সাথে হাত মিলিয়ে তারা কারখানাগুলো বন্ধ করে দিলেন এই কমিউনিস্ট পার্টি। আর মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিশ্রুতি দিয়েছিলেন পশ্চিমবঙ্গের শিল্প আসবে, আজকে আপনারা বলুন পশ্চিমবঙ্গের কি শিল্প এসছে? পশ্চিমবঙ্গের শিল্প আসেনি। আজকে আপনারা সামনেই দেখুন সিঙ্গুরের কারখানা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করলেন কৃষি জমি উদ্ধারের জন্য। তিনি কোন সময় আন্দোলন করলেন? যখন নাকি ওই টাকা জমি কিনতে এসেছিলেন তখন যদি আন্দোলন করতেন, সেইখানে যদি টাকা কারখানা করতে পারতো না, সাধারণ কিন্তু কৃষকের জমিতে ফসল ফলাতে পারত, সেইখানে তিনি সেই সময় আন্দোলন করলেন না। যেই সময় টাটা কোম্পানি ওয়াল ঘিরিয়ে দিলেন, ভেতরে কারখানার পুরো 80% তৈরি করে ফেললেন, তখন মমতা ব্যানার্জি পর তিনি 16 দিনের ওপর সব লরি থেকে বাস থেকে আরম্ভ করে একের পর এক বন্ধ করে তিনি কি করলেন? আন্দোলন করলেন। টাকাও চলে গেল, ফসল নষ্ট করলেন, না পেলেন কৃষকের জমি, না পেল সাধারণ শ্রমিকরা চাকরি। আজকে পশ্চিমবঙ্গে আজকে শ্মশানে পরিণত হয়ে গেছে। পশ্চিমবঙ্গের মানুষ দেখছে। আজকে চিন্তা করতে হবে পশ্চিমবঙ্গের মানুষ কি দেখেছে এই 34 বছরে, পর 9.5 বছর সেই একই কয়েনের দুটো পিঠ। আজকে 21 নির্বাচন আসছে, আপনাদের ভাবতে হবে 21 নির্বাচনে আপনাদের ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবঙ্গের ক্ষমতা বসানো হবে। আর পশ্চিমবঙ্গের মানুষ প্রস্তুত নিয়ে বসে আছে। আজকে আমরা দেখছি আজকে ভারতীয় জনতা পার্টি এই পশ্চিমবঙ্গে 21 নির্বাচনে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ওই ভারতীয় জনতা পার্টি থেকে হবে, এটা নিশ্চিত থাকুন আপনারা। আজকে মমতা ব্যানার্জি আজকে একের পর এক তার নেতা এমপি থেকে এমএলএ মন্ত্রী থেকে পদত্যাগ করছেন, ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন। আর কিছুদিন আগে আপনার নিউজ চ্যানেলগুলোকে লক্ষ্য রাখবেন, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাদা কার্তিক বন্দ্যোপাধ্যায় তিনিও ভারতীয় জনতা পার্টিতে নাম লেখাবেন বলে তিনিও প্রস্তুত হয়ে বসে আছেন। আজকে দিদির ঘরে তো ভারতীয় জনতা পার্টি ওখানে ঢুকবে। আজকে চিন্তা করতে হবে। আগের বক্তারা অনেক কিছু বলে গেছে, আমি বিস্তারিত বেশি কিছু বলবো না। এইটুকু বলবো যে এই ধর্ষণের কথা হচ্ছিল, পশ্চিমবঙ্গের ধর্ষণের যে একটা লেভেল করা হয়েছিল, একটা হচ্ছে স্ল্যাব ভাগ করা হয়েছিল। সেটা হচ্ছে কি, যদি অল্প বয়সের 18 থেকে যদি 20 বছরের 25 বছরের মেয়ে ধর্ষিত হয় তাদের দেওয়া হবে 30,000 টাকা। আর যদি একটু বেশি বয়সের হয়, বিবাহিত হয়, তাদের দেওয়া হবে 20,000 টাকা। আর যদি বয়স্ক মহিলা হন 40-এর ঊর্ধ্বে তাদের দেওয়া হবে 10,000 টাকা। তিনি এভাবে স্ল্যাব ভাগ করেছেন মানুষের মেয়েদের মান সম্মানকে নিয়ে। আজকে চিন্তা করতে হবে যে পশ্চিমবঙ্গের মানুষ কি দেখছে। আজকে এটা জানতে হবে। আজকে তৃণমূলের অনেক নেতারা মন্ত্রী যারা নেতারা আছেন, পঞ্চায়েত সদস্য আছেন, তাদের কথা বলবো। এই অঞ্চলে আমি আসার পর আমি এখানে মাঝে মাঝে আসি, এইখানে যে অঞ্চলে যে জলের লাইন, সেই জলের লাইন পঞ্চায়েতে এখনো ঢোকেনি। এই অঞ্চলে নানাভাবে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি। এই রাস্তা কিছুদিন আগে তৈরি হওয়ার পর সেগুলো দাঁত বেরিয়ে গেছে, সেই পিচ উঠে যাচ্ছে। এই পরিস্থিতি, যেই সব রাস্তাগুলো যেখানে 12 ফুট হওয়ার কথা সেইগুলো 8 ফুট করা হচ্ছে, কারণ ওই 4 ফুটের টাকা ওই হচ্ছে নেতাদের, তৃণমূলের নেতাদের পকেটে যাচ্ছে। আজকে চিন্তা করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন নিচু যারা নেতা আছেন, কাউন্সিলর থেকে পঞ্চায়েত সদস্য যারা ছোট নেতা আছেন, তাদের বলা হচ্ছে একটাই কথা যে 25% কাটমানি তোমরা ফেরত দিয়ে দাও। হ্যাঁ দিদি, 25% কাটমানি সেটা তো আপনার ছোট নেতারা নিশ্চয়ই ফেরত দিয়ে দেবে, কিন্তু আপনি যে 75% কাটমানি আপনার কাছে গেছে, সেই 75%-এর কথা কেন বলছেন না? সেই 75% যে কাটমানি যেটা কবে ফেরত দেবেন আপনি সেটা উল্লেখ করছেন না। আজকে আমরা প্রিন্ট মিডিয়ার মাধ্যমে, আমরা ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষরা যারা জানছে যে পশ্চিমবঙ্গের যে দুরবস্থা, পশ্চিমবঙ্গের শ্মশানে পরিণতের পেছনে এই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের কত বড় হাত আছে। আমরা এখানে রাস্তা নিয়ে নানা কারণ নিয়ে আমরা ডেপুটেশন দিতে এসেছি এই পঞ্চায়েতে, এই রাজ্যধরপুর এই পঞ্চায়েতে। সেখানে আমরা দেখছি আমরা মাইকে বক্তব্য রাখছি, মাইকে বক্তব্য রাখার পর যখন আমরা ডেপুটেশন দিতে গেলাম পঞ্চায়েত প্রধানকে, পঞ্চায়েত প্রধানের সদস্য একজন পঞ্চায়েত সদস্য তিনি খুব রাগান্বিত হয়েছেন, গোসা হয়েছেন। তিনি এত গোসা করেছেন মানে চিন্তা করা যায় না। মানে যখনই আমরা ডেপুটেশন দিতে ভেতরে ঢুকেছি চেয়ারে বসতে দিয়েছে,
অবস্থা, তিনি এতটাই রাগান্বিত হয়েছে পঞ্চায়েতের বিরুদ্ধে। কেন আমরা এসব কথাগুলো বলছিলাম? আমি মাইক ধরেছিলাম, আমি নানা রকম পঞ্চায়েতের বিরুদ্ধে বলছিলাম। তখন দেখছি ওই পঞ্চায়েত সদস্য, তার আমি নাম বলতে চাই না, তিনি বয়স্ক করে আছেন, তিনি তিনি ব্রিং করে লাফিয়ে উঠলেন, বলতে আরম্ভ করলেন যে আপনাদের চেয়ারম্যানকে, আপনাদের যে পঞ্চায়েত প্রধান ডেপুটেশন নিচ্ছে, আমি হলে নিতামই না। আপনারা অনেক বাজে বাজে কথা বলছিলেন মাইকে। পঞ্চায়েত প্রধান বললেন যে হ্যাঁ, ওনারা বিরোধী পক্ষ, ওনারা মাইক ধরে তো অনেক কিছু বলতে পারে, তাহলে কি আমরা কি ডেপুটেশনটা নেব না? তিনি কিন্তু তখন নিয়েছিলেন। এই হচ্ছে তৃণমূলের কালচার। আজকে চিন্তা করতে হবে যে পশ্চিমবঙ্গের অবস্থাটা কি। কিছুদিন আগে আপনারা নিশ্চয়ই জানেন, করোনা কালে আমাদের ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা পার্টির নানা শাখা সংগঠনগুলো লোকে যখন নাকি অবাধ করোনা, যখন নাকি খাদ্য খাওয়ার অভাব চলছে, তখন তারা কি করছে, চাল ডাল পৌঁছে দিচ্ছেন, রান্না খাবার তুলে দেওয়া হচ্ছে তাদের কাছে। সেই সময় এই তৃণমূলের নেতারা নিচু থেকে ওপর পর্যন্ত রেশন থেকে চাল চুরি করছেন, ডাল চুরি করছেন। তারপরে এলো আমফান ঝড়ে যেই সব মানুষরা গৃহহীন হয়েছে, তাদের জন্য নানা শাখা সংগঠনগুলো এবং ভারতীয় জনতা পার্টি বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ মানুষের কাছে যখন নাকি তিরপল পৌঁছে দিচ্ছে, সেই তৃণমূলের নেতারা, ছোট থেকে বড় নেতারা, তারা তিরপল চুরি করছেন। এদের আমরা কি বলবো? আমরা এদের কি বলবো? ডাল চোর বলবো না চাল চোর বলবো? আমরা ওদের কি তিরপল চোর বলবো, কি চোর বলবো আমরা জানি না। আমরা কিছুদিন আগে দেখেছি, যখন নাকি করোনার সময় কারণ মুমূর্ষু রোগী যখন নাকি হসপিটালে যাওয়ার জন্য যে অ্যাম্বুলেন্স ব্যবহার করে, সেই অ্যাম্বুলেন্সেরও ইঞ্জিন চুরি করছেন এই তৃণমূলের নেতা। ভাবতে অবাক লাগছে। পশ্চিমবঙ্গের মানুষ দেখছে যে পশ্চিমবঙ্গের কাজে আমরা বসিয়েছি। পশ্চিমবঙ্গের একের পর এক দুর্নীতি। আপনারা জানেন, আমফান ঝড়ের পর প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন 20,000 টাকা করে প্রতিটা অ্যাকাউন্টে মানুষের দেওয়া হবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমরা পরবর্তীকালে কি দেখলাম? তৃণমূলের নেতা, তৃণমূলের পঞ্চায়েত সদস্য, তৃণমূলের পঞ্চায়েত প্রধান থেকে আরম্ভ করে আত্মীয়রা, তাদের অ্যাকাউন্টে 20,000 টাকা করে ঢুকলো। সেই 20,000 টাকা সাধারণ মানুষ, ক্ষতিগ্রস্ত মানুষরা টাকা পেল না। আজকে পশ্চিমবঙ্গের এই পরিস্থিতি। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় চুপ। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় বিবৃতি দিলেন, তিনি কি বলছেন? ভুল করে নাকি টাকাটা নাকি ওই সময় অ্যাকাউন্টে চলে গেছে। হ্যাঁ দিদি, ভুল করে যদি অ্যাকাউন্টে চলে যেত, তাহলে অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের পকেটে অ্যাকাউন্টে কেন টাকা গেল না? কেন সাধারণ মানুষের অ্যাকাউন্টে টাকা গেল না? আপনাদের বেছে বেছে সেই তৃণমূলের নেতাদের অ্যাকাউন্টে কেন টাকা গেল? আপনারা উত্তর দিতে পারবেন না। আজকে পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে। আজকে আমাদের ভারতীয় জনতা পার্টিকে বলছেন যে কি সাম্প্রদায়িক, আপনাদের এটা জানতে হবে। সিপিএমরা বলছেন সাম্প্রদায়িক, কংগ্রেসরা বলছেন সাম্প্রদায়িক। আপনারা কিন্তু স্বাধীনতার পর থেকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে বলে গেছেন সাম্প্রদায়িক। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যদি সাম্প্রদায়িক হয়ে থাকে, আমরা সাম্প্রদায়িক। আমি একটা কথা বলবো যে আজকে এই অঞ্চলে যিনি পঞ্চায়েত সদস্য আছেন, পঞ্চায়েত প্রধান আছেন, এখানকার এমপি আছেন, এমএলএ আছেন, যারাই আছেন রাজনীতিতে, যারাই আছেন চেয়ারম্যান আছেন, কাউন্সিলর আছেন, এখানকার যারা যিনি নাকি কলকাতার হচ্ছে মেয়র, যিনি নাকি মিনি পাকিস্তান বলতে অভ্যস্ত, সেই ফিরাদ হাকিম বলুন, আর মমতা বন্দ্যোপাধ্যায় থেকে সিদ্ধার্থ শঙ্করায়, জ্যোতি বসু, বুঝতে ভট্টাচার্য থেকে আপনার বিধান রায়, যারা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছেন, যারা যারা এই পদে আছেন, তারা কার জন্য হয়েছেন? ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য। আমাদের হয়তো বলবেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য কিসের আমাদের মুখ্যমন্ত্রী হয়েছেন? আমাদের কেন চেয়ারম্যান হয়েছেন? কেন পঞ্চায়েত সদস্য হয়েছেন? আমি একটা কথা বলবো, যখন দেশ ভাগ হয়েছিল, এই পশ্চিমবঙ্গকে পাকিস্তানকে দিয়ে দেওয়া হয়েছিল, আর পশ্চিমবঙ্গ যখন পাকিস্তানে যখন চলে যাওয়ার উপক্রম হলো, তখন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি গলার রক্ত বের করে চিৎকার করে বলেছিল পশ্চিমবঙ্গকে এই ভারত থেকে দেওয়া যাবে না। তখন এই পশ্চিমবঙ্গকে পাকিস্তানের কবল থেকে ছিনিয়ে এনে এই ভারতবর্ষে যুক্ত করেছিলেন। আর ভারতবর্ষ যদি, এই পশ্চিমবঙ্গ যদি ভারতবর্ষে যদি যুক্ত হতো, না এখানে আমরা মঞ্চে বক্তব্য রাখতে পারতাম, না এখানে তৃণমূল, সিপিএম, কংগ্রেসের নেতারা তারা চেয়ারম্যান হতেন, না পঞ্চায়েত সদস্য হতেন, না পঞ্চায়েত প্রধান হতেন, না এখানকার এমপি কল্যাণ বন্দ্যোপাধ্যায় এখানকার এমপি হতে পারতেন, না এখানে এমএলএ কে হতে পারতেন, না ফিরাদ হাকিম এখানকার কলকাতার মেয়র হতে পারতেন, না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জ্যোতিবাবুরা তারা এখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে পারতেন। আজকে পশ্চিমবঙ্গটাকে এনেছিলেন বলেই ভারতবর্ষে আজকে এই মুখ্যমন্ত্রী বা এই পদগুলো তারা সামলাচ্ছেন। আজকে আমাদের বলছেন সাম্প্রদায়িক, আর আপনারা আমাদের কিছুক্ষণ আগে আমাদের বক্তব্য বলে গেলেন বহিরাগত। আজকে সিপিএমরা বলছেন বহিরাগত, তৃণমূলরা বলছেন বহিরাগত। আমি তৃণমূলদের আগে বলি,
আপনারা বলছেন বহিরাগত। আর মুখ্যমন্ত্রী যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 1,500 কোটি টাকা খরচা করে যে বুদ্ধি কেনার জন্য, বুদ্ধি নেওয়ার জন্য যে মাস্টারমশাইকে এনেছেন, সেই পিকে, সেই প্রশান্ত কিশোর, তিনি বিহারের লোক, তাকে তিনি মাস্টারমশাই হিসাবে পশ্চিমবঙ্গে তিনি বুদ্ধি নেওয়ার জন্য এনেছেন। তিনি কি বহিরাগত নয়? আমি আরেকটা কথা বলবো, যে সিপিএম বন্ধুদের আপনারা বলছেন আমাদের নেতারা বলছেন বহিরাগত, প্রধানমন্ত্রী বলছেন বহিরাগত। আমি একটা কথা বলবো, ওই কমিটির বন্ধুদের আপনাদের স্ট্যালিন কে ছিল? আপনাদের কি ভাইরা ভাই ছিল? আপনারা বলি যিনি হচ্ছেন লেনিন, তিনি কে ছিলেন? আপনার মেসমশাই ছিল। আপনাদের মাও কে ছিল? আপনার কি দাদু ছিল? কে ছিলেন আপনাদের কারমা? কে ছিলেন আপনার মামা ছিল? তারা কি বহিরাগত নয়? তারা তো বিদেশ থেকে আপনারা আমদানি করে এই ভারতবর্ষের বুকে এনেছিলেন, পশ্চিমবঙ্গের বুকে এনেছিলেন, বীজ রোপণ করেছিলেন। তারা বহিরাগত না। আর আমাদের নেতাদের বলছেন বহিরাগত। আপনাদের চিন্তা করতে হবে, এই পশ্চিমবঙ্গের 21 সালের নির্বাচন, 21 সালের নির্বাচনের আগে আপনাদের চিন্তা ভাবনা করতে হবে। ভারতীয় জনতা পার্টিকে দুয়ার করে আশীর্বাদ করুন, পশ্চিমবঙ্গের যারা ক্ষমতায় বসে। আর পশ্চিমবঙ্গে ক্ষমতা বসার আগে আমি একটা কথা বলবো, 21 সালের নির্বাচনে এই তৃণমূলের নেতা নেত্রীদের বলবো, আপনারা যেসব নেতারা যারা ভাঙা সাইকেল নিয়ে ঘুরতো, যারা টালির ঘরে থাকতেন, তারা একদিন টালির ঘরে থাকতেন, তাদের কিন্তু জবাবদিহি করে যেতে হবে যে পশ্চিমবঙ্গে আপনারা দুর্নীতি কি করেছেন, পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রের কি হাল করেছেন, পশ্চিমবঙ্গে একের পর এক যে রাহাজানি করছেন, সন্ত্রাস করছেন। 21 সালের নির্বাচনের আগে আপনাদের জবাবদিহি করতে হবে। আর আমরা কথা দিচ্ছি যে আমরা 21 সালের নির্বাচনে পশ্চিমবঙ্গের ক্ষমতায় বসবো। ওই নবান্নের 14 তলায় আমাদের মুখ্যমন্ত্রী ভারতীয় জনতা পার্টির বসবে। আর 14 তলা থেকে সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা সম্মানের সহিত ওই কালীঘাটের বাড়িতে দিয়ে আসবো। কিন্তু তিনি তো কালীঘাটের বাড়িতে থাকতে পারবেন না। কালীঘাটের বাড়িতে ইডি যাবে, সিবিআই যাবে। তিনি ভাবছেন কোথায় যাবে? যাবেন বাংলাদেশে। কিন্তু বাংলাদেশে আপনাকে হাসিনা দেবে না। কেন? আপনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আছেন বলে এখান থেকে গরু পাচার করেন, এখান থেকে অনেক কিছু দুর্নীতিগ্রস্ত কাজ করেন। আর আপনাকে এখান থেকে অর্থ দেয়। আপনি ভোটের সময় বামপন্থীদের মতো আপনারা কি করেন? টাকা দেন। আর এখান থেকে ভোটার এসে ভোট দিয়ে আপনাদের এখানে যেমন বামপন্থকে 34 বছর রেখেছিল, 9.5 বছর ধরে আপনাদের এই পশ্চিমবঙ্গের ক্ষমতা রেখেছে। আর আপনি যখন ক্ষমতায় থাকবেন না, তখন হাসিনা গেলে আমি টাকাও পাবো না, আমার ভোটারও লাগবে না। আপনাকে পশ্চিমবঙ্গ থেকে আপনি যখন বাংলাদেশে যাবেন, তখন আপনাকে ওখানে ঠাই দেবেন না, সেখানে হাসিনা আপনাকে চিনবে না। আমি দিদিকে বলি যে পশ্চিমবঙ্গের 21 সালের নির্বাচনের আগে আপনি এইখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদ থেকে আপনি পদত্যাগ পত্র রাজ্যপালের কাছে দিয়ে দিল্লি চলে যান। দিল্লি গিয়ে ওইখানে আপনি নরেন্দ্র মোদীর কাছে বলুন আমার ভুল হয়েছে, আপনাকে বলেছিলাম কোমরে দড়ি দিয়ে ঘোরাবো, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করুন। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি খুব দয়ালু আছেন, আপনাকে নিশ্চয়ই ক্ষমা করে দেবে। তাই বলছি 21 সালের নির্বাচনের একটাই উপায়, আপনি রাজ্যপালের কাছে পদত্যাগ পত্র দিয়ে দিল্লি যান। আমি এই কথাই বলছি, 21 সালের নির্বাচনে আপনারা ভোটের সময় আপনারা অনেকে আছেন সকাল সকাল ওঠেন, বাড়িতে একটু মাংস ভাত খান, উৎসবের মতো গিয়ে ভোট দেন। ভোট দিয়ে আপনারা মনে করেন উৎসব পালন করেন। এই নির্বাচনটা একটা কোনো উৎসব নয়। আপনাদের চিন্তা করতে হবে দুর্নীতির বিরুদ্ধে, রাজনীতির বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে এই লড়াই যদি জিততে হয়, আপনারা আশেপাশে যারা ভোটাররা আছে তাদের একত্রিত করে ওই সেই বুথে নিয়ে যান, নিয়ে গিয়ে ব্যালট পেপারে ভারতীয় জনতা পার্টির পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে পশ্চিমবঙ্গে বিজেপিকে স্থাপিত করুন। আমরা কথা দিচ্ছি এই পশ্চিমবঙ্গ যেমন ভারতবর্ষকে পথ দেখাতো, এই পশ্চিমবঙ্গ আমার ভারতবর্ষকে পথ দেখাবে। এই পশ্চিমবঙ্গ বিশ্বের শ্রেষ্ঠ আসন নেবে, ভারতের শ্রেষ্ঠ আসন নেবে, সোনার বাংলা উপহার দেবো। এই বলে আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। সবাই মিলে একবার বলুন জয় শ্রীরাম। জয় শ্রীরাম।